সাথে সাথে সবাই তার গোপন অস্ত্র দেখে ফেলে। সোজা কথায় সে ন্যাংটু হয়ে যায়। সামনের সাংবাদিকরা সমানে তার ছবি তুলতে শুরু করে। আপনি যদি আমাদের জনি ইংলিশ সিরিজের আগের দুইটা ভিডিও অর্থাৎ জনি ইংলিশ 1 এবং 2 দেখে না থাকেন তাহলে প্রথমে সেই দুইটা ভিডিও দেখে নিন, নাহলে এই ভিডিওটা বুঝতে একটু সমস্যা হবে। ভিডিও দুটার লিঙ্ক উপরের ডান কোণার আই বাটনে এবং ডেসক্রিপশনে দুই জায়গায় পেয়ে যাবেন। আর হ্যাঁ, এবার কিন্তু একদম সিরিয়াস লেভেলের ওয়ার্নিং, মুখে কিছু থাকলে এক্ষুনি ফেলে দিন, কারণ এই ভিডিওটা আগের দুটো ভিডিও থেকেও অনেক বেশি হাসির হতে যাচ্ছে। গলায় আটকে গিয়ে মরে গেলে আমি তো নাই, আমার 14 গোষ্ঠীর কেউই দায়ী থাকবে না। তাহলে চলুন গল্প শুরু করা যাক। এই ব্যক্তি কে আর কি করে তা আগের দুইটা ভিডিও দেখে থাকলে আপনারা অলরেডি জানেন। যদি না জানেন তাহলে আমি আবারও বলছি, আগের দুইটা ভিডিও দেখে আসুন। লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্টে দুই জায়গায় পেয়ে যাবেন। যাই হোক, আমাদের জন ইংলিশের অনেক বয়স হয়েছে। সে এখন আর MI7 কাজ করে না, অনেক আগেই রিটায়ার্ড করেছে। বুড়ো বয়সে সময় কাটানোর জন্য সে একটা বাচ্চাদের স্কুলে পড়ায়। আসলে পড়ায় তো না কোনো আন্ডাও, পড়ানোর নাম করে বাচ্চাদের নিয়ে সে ভুংভাং অ্যাডভেঞ্চার করে বেড়ায়। এই যেমন রাতের বেলা বাচ্চাদের জঙ্গলে নিয়ে গোয়েন্দা আক্রমণের টেকনিক শেখাচ্ছে, তারপর স্কুলের মধ্যে গিয়ে সারা গায়ে রং মেখে কিভাবে এইরকম ভাবে লুকিয়ে থাকতে হয় এইসব শেখায়। একবার এক অভিভাবক স্কুলে আসে তার বাচ্চাদের পড়াশোনার খোঁজ নেওয়ার জন্য। স্কুলের হেডমাস্টার বলতে থাকে, আপনারা একদম ভাববেন না, আপনার বাচ্চারা খুব সেফ আছে। এদিকে পেছন দিক দিয়ে দেখা যায় জনি ইংলিশ বাচ্চাদেরকে দড়িতে ঝুলিয়ে ঝুলিয়ে বাচ্চাদেরকে স্কুল থেকে ভাগিয়ে দিচ্ছে। কিভাবে মদের গ্লাস নিয়ে ভাব নিয়ে বেড়াতে হয় ক্লাসের মধ্যে সে এসব শিখিয়ে বেড়ায়। এদিকে MI7 সবকিছু বেশ ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ একদিন একজন হ্যাকার MI7 ডাটাবেস হ্যাক করে নিয়ে তাদের সকল সিক্রেট গোয়েন্দাদের পরিচয় ফাঁস করে দেয়। এখন MI7 পড়ে যায় মহাবিপদে। গোয়েন্দাদের যেহেতু পরিচয় ফাঁস হয়ে গেছে, সে এখন আর সেই গোয়েন্দাদের দিয়ে কোনো মিশন করানো যাবে না। সেই হ্যাকারকে ধরার জন্য গোয়েন্দাদের পাঠানো যাবে না, কারণ হ্যাকাররা তো অলরেডি MI7 সব গোয়েন্দাদের চিনেই ফেলেছে। MI7 হেড এসে এই ঘটনাটা প্রধানমন্ত্রীকে জানায়। প্রধানমন্ত্রী এই ঘটনা জানার পর বেশ কিছুক্ষণ চিল্লাপাল্লা করে, তারপর বলে রিটায়ার্ড করা আগের এজেন্টদের নিয়ে আসতে। MI7 হেড তখন আগের সকল এজেন্টদের কাছে চিঠি পাঠায়। জনিও স্কুলের মধ্যে সেই চিঠিটা পায়। সাথে সাথে জনি আবার তার গোয়েন্দা জীবনে ফিরে আসার জন্য গাড়ি নিয়ে চলে যায় MI7 হেডকোয়ার্টারে। সেখানে গিয়ে এসে দেখে তার মতো আরো অনেক রিটায়ার্ড এজেন্টরা বসে আছে। তাদের বয়সও তার থেকে অনেক বেশি। এক সেক্রেটারি মহিলা এসে তাদের কিছু কাগজপত্র দিয়ে বলে, আপনাদের আবার অফিসিয়ালি MI7 নিয়োগ দেওয়া হচ্ছে, এই কাগজগুলিতে সাইন করে নিন সবাই। তারপর সে চলে যায় চা আর কফি আনতে। এর মধ্যে একজন এজেন্ট তার পকেট থেকে একটা কলম বের করে সবাইকে দেখিয়ে বলে, এই কলমটার কথা মনে আছে তোমাদের? তখন আরেকজন বলে, এইটার কথা কি বলা যায়? এইটার মাথাটা খুললে 20 সেকেন্ডের মধ্যে না লাগালে এমন এক বোম ফাটে কাছের সবাই একদম 2 দিনের জন্য অজ্ঞান হয়ে যায়। সেই বুড়া এজেন্ট কলমের মাথাটা খুলে 20 সেকেন্ডের মধ্যেই সিগনেচার করে জনিকে কলমটা দিয়ে দেয় কাগজে সিগনেচার করার জন্য। কিন্তু আমাদের জনি তো 8-10টা মানুষের মতো নয়, তার তো লেভেলই আলাদা। জনি কলমের মাথাটা খোলার জন্য টানাটানি করতে থাকে, কোনোভাবেই সে খুলতে পারে না। ততক্ষণে সেক্রেটারি মহিলা সবার জন্য চা নিয়ে এসে টেবিলে রেখে দিয়েছে। এদিকে হঠাৎ করে কলমের মাথাটা খুলে গেলে মাথাটা উড়ে গিয়ে 1 কাপ চায়ের মধ্যে পড়ে যায়। বুড়ো এজেন্টরা তখন নিজেদের মধ্যে গল্প করছিল, তাই তারা সেটার প্রতি খেয়াল করে না। এখন জনি তো আবার মহাবিপদে। 20 সেকেন্ডের মধ্যে যদি এই কলমের মাথাটা গরম চায়ের কাপের মধ্যে থেকে বের করে কলমে না লাগাতে পারে, তাহলে কলমের গ্রেনেডটা ব্লাস্ট করবে এবং সে নিজে সহ রুমের সব কয়টা এজেন্ট আগামী 2-3 দিনের জন্য একদম অজ্ঞান হয়ে যাবে। তার উপর এখন সে জানেও না কলমের মাথাটা আসলে কোন কাপের মধ্যে আছে। তখন জনি বলে, আরে আরে আপনারা মুরব্বি লোক, আমি চা এগিয়ে দিচ্ছি। এই বলে সে চা এগিয়ে দেয় কিছুটা এইভাবে। আসলে সে শব্দ শুনে বোঝার চেষ্টা করছে মাথাটা কোন কাপের মধ্যে আছে। এই একটা কাপের মধ্যে মাথার বিপ বিপ শব্দটা শুনে সে এই কাপটা নিয়ে বাইরে চলে যায়। রুমের বাইরে গিয়ে সে গরম চায়ের মধ্যে হাত দিয়ে কলমের মাথাটা বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু চা তো অনেক গরম, তাই তাড়াতাড়ি বের করতে গিয়ে কলমের মাথাটা উড়ে গিয়ে আবার রুমের ভেতরে পড়ে যায়। এদিকে 20 সেকেন্ড প্রায় শেষ। জনি আগা মাথা না বুঝে তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে দেয়। সাথে সাথে রুমের ভেতরে গ্রেনেড ব্লাস্ট হয়। তখনই MI7 হেড এবং সেক্রেটারি রুমের সামনে এসে বলে, কি ব্যাপার মিস্টার জনি, আপনি বাইরে, বাকিরা কোথায়? এই বলে সে দরজা খুলে দেখে সকল এজেন্ট ঘুমিয়ে আছে। আসলে কিন্তু ভিতরে সেই কলমের গ্রেনেডটা ব্লাস্ট হওয়ার কারণে সব কয়জন একদম 2-3 দিনের জন্য অজ্ঞান হয়ে গেছে। অন্যদের এই বেহাল দশা দেখে MI7 হেড তখন জনিকে একাই পুরো ঘটনাটা বুঝিয়ে বলে। জনি হাঁটতে হাঁটতে তাকে বলে, আচ্ছা আমি বুঝে গেছি ব্যাপারটা। আমার একটা অজ্ঞান করার স্প্রে, রাবারের বেল্টওয়ালা একটা ঘড়ি, একটা পাওয়ারফুল গাড়ি আর একটা বফ লাগবে।
হেড জিজ্ঞাসা করে, বফ? বফ আবার কি জিনিস মিস্টার জনি? জনি বলে, ও বফ, বফ হলো আমার অ্যাসিস্ট্যান্ট, আগে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। তারপর জনি হেডকে নিয়ে বফের রুমে চলে যায়। বফ জনিকে দেখেই আনন্দে এসে জড়িয়ে ধরে। তারা জড়াজড়ি করার পর যখন আলাদা হতে যায় তখন দেখে বফের জামাটা জনির বেল্টে লেগে গিয়েছে। এটা খোলার জন্য তারা অনেক যুদ্ধ করে এবং MI7 এর হেড দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখতে থাকে। এই সব শেষে আবার সবাই মিলে MI7 এর হেডকোয়ার্টারে যায় মিশনের সমস্ত যন্ত্রপাতি নেওয়ার জন্য। সেখানে কম বয়সী একটা ছেলে জনিকে মোবাইল দিয়ে বলে, এই যে স্যার, আপনার মিশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি। জনি মোবাইলটাকে নিয়ে বলে, এটা দিয়ে কি গুলি করা যায়? ছেলেটা বলে, না স্যার, এটা জাস্ট একটা সিম্পল ফোন, এটাতে আপনার চলাফেরার সমস্ত প্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করা আছে। জনি বফের দিকে তাকিয়ে বলে, আমাদের তো বন্দুক দরকার, মোবাইল দিয়ে কি করব? বফ তখন MI7 এর হেডকে বলে, স্যার, আসলে জনি স্যার বলতে চাচ্ছেন আমাদের টার্গেট হলো একজন টেকনোলজি এক্সপার্ট। এরকম উন্নত মানের ফোন দিলে তো আমাদের লোকেশন তারা ট্রেস করে ফেলবে, আমাদের একটা সিম্পল অ্যানালগ ফোন দিলেই হবে। তারপর MI7 এর হেড তাদের গাড়ির গ্যারেজে নিয়ে যায় এবং অনেক অত্যাধুনিক গাড়ি দেখাতে থাকে। কিন্তু জনি গিয়ে তার সেই পুরোনো আমলের একটি গাড়ি পছন্দ করে। হেড বলে, এটা তো একদম পুরোনো মডেলের গাড়ি, ডিজিটাল ফিচার কিছুই নাই এতে। জনি বলে, এইটাই তো চাই, ওই শালা হ্যাকার কোনোভাবেই আমাদের গাড়ি হ্যাক করতে পারবে না, হা 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 হা। তারপর বফ এবং জনি গাড়ি নিয়ে বের হয়ে যায়। গাড়িতে যেতে যেতে বফ ডিপার্টমেন্ট থেকে আরো কি কি দিয়েছে সেটা ব্যাগ থেকে বের করে দেখতে থাকে। বফ একটা ছোট ট্যাবলেটের ছোট শিশি বের করে বলে, স্যার, এই সবুজ ট্যাবলেটটা আবার কি? জনি বলে, এটা হলো ইনস্ট্যান্ট এনার্জি ট্যাবলেট, এটা একটা খাইলে টানা 12 ঘন্টার এনার্জি পাওয়া যায়, তবে লালটা খাইলে আবার ইনস্ট্যান্ট ঘুমিয়ে পড়তে পারবা। তারপর বফ আবার জিজ্ঞাসা করে, স্যার, তাহলে আমরা এখন যাচ্ছি কোথায়? জনি বলে, ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী হ্যাকিং অ্যাটাকটা হয়েছে দক্ষিণ ফ্রান্সের একটা হোটেলের ওয়াইফাই থেকে, সেই হোটেলেই আমরা যাচ্ছি। হোটেলে গিয়েই বফ সেই হোটেলের ম্যানেজারের কাছ থেকে গত 1 সপ্তাহে যারা ওয়াইফাই ব্যবহার করেছে তাদের সবার ইমেলের লিস্ট নিয়ে আসে। তারপর লিস্টটা জনিকে দেখিয়ে বলে, স্যার, এদের মধ্যে সবাই স্বাভাবিক, শুধু এই লোকটা বাদে। এই লোকটা আগে আর্মিতে ছিল। জনি জিজ্ঞাসা করে, এই লোকটাকে এখন পাবো কোথায়? বফ বলে, স্যার, এই যে আমাদের সামনেই আছে। এই লোকের আজকে রাত 8টায় কোর্ট রেস্টুরেন্টে যাওয়ার কথা। ঠিক রাত 8টার সময় জন এবং বফ দুজনেই সেই রেস্টুরেন্টে ওয়েটার সেজে ঢুকে পড়ে। তারা টার্গেট করে সেই লোকটার মোবাইলটা চুরি করবে। মোবাইলের সব ইনফরমেশন পেয়ে গেলেই তারা বুঝে যাবে যে সে এই হ্যাকিং এর সাথে ছিল কিনা। এই প্ল্যান করে তারা সেই লোকের চারপাশ দিয়ে ওয়েটারের ভাব নিয়ে ঘুরতে শুরু করে। কিন্তু জনি যখনই মোবাইলের কাছে যায় তখনই এক লোক তার দিকে তাকিয়ে থাকে, তাই সে এইরকম একটা ভাব করে পাশ দিয়ে চলে যায়, মোবাইলটা আর নিতে পারে না। তখন জনিকে এক লোক ডেকে বলে, এই ওয়েটার, খাবারটা গুছিয়ে দাও তো। জনি অমনোযোগী হয়ে গ্লাসে মদ ঢালতে গিয়ে মোমবাতির কেনে ঢেলে দেয়, তারপর চলে যায়। একটু পর জনি টেবিল পরিষ্কার করার বাহানায় এইভাবে সেই লোকটার ফোনটা মেরে দেয়। ফোন মেরে দিয়ে সে অনেক খুশি হয়ে পেছনে দাঁড়িয়েই ববকে ভাব মেরে দেখাতে থাকে। তখনই ফোনটা বেজে ওঠে আর সাথে সাথে জনি ধরা পড়ে যায়। জনি কোনো মতনে ঘটনা সামাল দেওয়ার জন্য সেই লোকের কাছে ফোনটা দিয়ে বলে, স্যার, স্যার, এই যে স্যার, ফোনটা আসলে নিচে পড়ে গিয়েছিল। এই বলে সে সাইডে সরে যায়। তখন এক সিনিয়র ওয়েটার তাকে কিছু চিংড়ি মাছ দিয়ে বলে, এই যে এইগুলো ভেজে পরিবেশন করো। এখন জনি তো জানে না কিভাবে চিংড়ি মাছ ভাজতে হয়। সে পাশের আরেক ওয়েটারকে দেখে, সেও তার মতো নকল করা শুরু করে। কিন্তু আমাদের জনি ভাই সবকিছুকে জগা খিচুড়ি বানিয়ে চিংড়ি মাছকে পুড়িয়ে কয়লা বানিয়ে ফ্লোর থেকে তুলে এরকম অবস্থা বানিয়ে ফেলে, তারপর টেবিলে পরিবেশন করে। এদিকে সবাই যখন অবাক হয়ে জনির উদ্ভট রান্না দেখছিল তখন বফ এক ফাঁকে সেই লোকের ফোন চুরি করে ফেলে। বফ জনিকে ফোন দেখিয়ে ইশারা দেয়। তারা দুজন আস্তে করে সেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। কিন্তু আমাদের জনি ভাই কি কোনোদিন রেস্টুরেন্ট থেকে অত সহজভাবে বের হয়েছে? না 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 না। যাওয়ার সময় তার একটা মদের বোতলের সাথে ধাক্কা লাগে। সেই মদের বোতলটা থেকে মদ গড়িয়ে এসে ফ্লোরের আগুনের সাথে লাগে। জনি এবং বফ পেছনে তাকিয়ে দেখে পুরো রেস্টুরেন্টেই আগুন লেগে গেছে। তারা চোরের মতো করে তাদের ব্যাগ নিয়ে আস্তে করে সেখান থেকে কাল্টি মারে। তারপর বফ জনিকে সেই ফোনের গ্যালারি থেকে কিছু ছবি দেখায়, যেখানে সেই লোকের ছবির পেছনে
একটা বিশাল বড় জাহাজ ছিল। বফ বলে, স্যার এই জাহাজটা হোটেল থেকে মাত্র 50 ফুট দূরে ছিল, সেখান থেকে হোটেলের ওয়াইফাই হ্যাক করা কোনো ব্যাপারই না। জনি দেখে সেই জাহাজের নাম .com। তখন সে বফকে বলে, তাহলে সেই জাহাজে গেলেই বুঝতে পারবো আসলে ঘটনাটা কি। এদিকে দেশের প্রধানমন্ত্রী বসে বসে তার ল্যাপটপে এক প্রযুক্তি ব্যবসায়ীর অনুষ্ঠান দেখছিল। এসব দেখতে দেখতে সে বলে, ছেলেটা কত স্মার্ট, সাকসেসফুল, এইরকম একটা স্মার্ট ছেলের সাথেই তো আমাদের সরকারের কাজ করা উচিত। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাম তার অলরেডি $3 বিলিয়ন ব্যবসা আছে, সে কেন আমাদের সাথে কাজ করবে? প্রধানমন্ত্রী বলে, সেটা আমি দেখব, তুমি তার সাথে আমার মিটিং এর ব্যবস্থাটা শুধু করো। তখনই MI7 এর হেড প্রধানমন্ত্রীকে এসে বলে, ম্যাম আমাদের দেশের বিমান ব্যবস্থার ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে, পুরো বিমান ব্যবস্থা এখন অচল। এটা শুনে তো প্রধানমন্ত্রীর আবার মাথা খারাপ হয়ে যায়। এদিকে জনি এবং বফ সেই জাহাজের লোকেশন খুঁজে বের করে এবং ছোট একটা প্লাস্টিকের নৌকা দিয়ে জাহাজের কাছে পৌঁছায়। জাহাজের কাছে গিয়েই জনি বলে, আমরা যে এখানে আছি এটা কিন্তু কেউ জানতে পারবে না, এই দেখো চুম্বকের জুতা, এটা পরে জাহাজ বেয়ে উঠে যাব। এই বলে তারা শুরু করে, কিন্তু যে দিক দিয়ে তারা উঠতে শুরু করে সেই দিকে ছিল রান্নাঘর। তাদের জুতা চুম্বকের হবার কারণে রান্নাঘরের সব লোহার জিনিসপত্র উড়ে গিয়ে এইভাবে দেয়ালে লাগতে থাকে। ভেতরের বাবুর্চিরা তো এটা দেখে একদম অবাক হয়ে যায়। জনি এবং বফ জাহাজের ভেতরে যাওয়ার মাত্রই তারা ধরা পড়ে যায়। উপর থেকে এক মহিলা তাদের দেখে গার্ডদেরকে বলে, এই তাদেরকে বন্দি করো। গার্ডরা তার কথা মতো তাদের দুজনকে একটা ছোট্ট রুমে নিয়ে আটকে ফেলে। জনি তার পকেট থেকে একটা কান খোঁচানোর কাঠি বের করে বলে, হ হ, এটা থাকতে আমাদের কেউ আটকাতে পারবে না বফ। সে কাঠিটা দরজার ফাঁকে ঢুকিয়ে দেয়, সাথে সাথে বিশাল একটা বিস্ফোরণ হয়। বফ এবং জনি সেখান থেকে পালাতে শুরু করে। পালাতে গিয়ে তারা একটা বিশাল ডাটা সার্ভার রুম খুঁজে পায়। জনি একটা যন্ত্র বের করে সেটা সার্ভারের গায়ে লাগিয়ে দেয় এবং বফকে বলে, এটা দিয়ে জাহাজকে যে কোনো সময় খুঁজে বের করা যাবে। তখনই দুজন গার্ড জনিদের খুঁজে সেই রুমে ঢুকে। জনি ফ্লোরের মধ্যে মার্বেল মেরে তাদের চিৎপটাং করে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। বোট থেকে নামার সময় বফ আগেই লাফ দিয়ে নেমে পড়ে, কিন্তু জনি নামতে নামতে সেই মহিলা এসে তাকে বন্দুক দিয়ে আটকে ফেলে। তখন জনি বলে, সুন্দরী তুমি আমাকে মারার থাকলে তুমি আগেই গুলি করে দিতে, আবার দেখা হবে। তারপর সে এইভাবে নিচে পড়ে যায়। আসলে জনি ভেবেছিল হয়তো নিচে পানি আছে, কিন্তু সেটা ছিল জাহাজের নিচতলায়। সে ব্যথায় আও আও করতে করতে আবার পানিতে গিয়ে নামে। পরদিন সকালে জনি এবং বফ নদীর পাড়ে এসে জাহাজটিকে দেখছিল। বফ তখন বলে, স্যার আপনি হয়তো জানেন না আমি বিয়ে করে ফেলেছি। জনি বলে, কি বলো, কে এসে কাকে বিয়ে করেছো? বফ বলে, স্যার সে নৌবাহিনীতে কাজ করে, একজন নিউক্লিয়ার সাবমেরিনের ক্যাপ্টেন। জনি বলে, ও আচ্ছা, ভালো ভালো। বফ বলে, স্যার এখন মনে হয় আমাদের গাড়িতে তেল ভরার সময় হয়ে গেছে, অনেকক্ষণ গাড়িতে তেল ঢুকানো হয়নি। জনি বলে, আরে কি যে বলো বফ, এই গাড়ি খুবই কম তেল খাওয়া গাড়ি। তখনই সে দেখে জাহাজের সেই মেয়েটা জাহাজ থেকে এসে একটি গাড়িতে করে কোথাও যাচ্ছে। সাথে সাথে জনি বফকে নিয়ে সেই গাড়িটার পিছু করতে শুরু করে। বফ বলে, স্যার ওই গাড়িটা মনে হচ্ছে ইলেকট্রিক গাড়ি। জনি বলে, কোনো ব্যাপার না বফ, এইসব পেন্সিল ব্যাটারির গাড়ি আমাদের তেলের গাড়ির কাছে কিছুই না, 2 মিনিট পরেই দেখবে এটার ব্যাটারি শেষ হয়ে গেছে। হা 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 হা। তখনই জনির গাড়ি কাঁপতে শুরু করে এবং একটু পর বন্ধ হয়ে যায়। জনি দেখে তার নিজের গাড়িরই তেল শেষ হয়ে গেছে। তখন জনি বলে, বফ গাড়িতে তেল নেওয়াটা কিন্তু তোমার দায়িত্ব ছিল। তখন সেই মেয়েটা পিছনে এসে জনিকে বলে, গাড়ি তো অনেক ভালোই চালান দেখছি, তা আপনার পরিচয়? জনি বলে, আমি মিস্টার গোলাইটলি, আপনি? মেয়েটা বলে, আমি বুলেটোভা, মিসেস বুলেটোভা। যাই হোক, আমরা কি আজ রাতে ক্যান্সি হোটেলে দেখা করতে পারি? জনি বলে, অবশ্যই ম্যাডাম। তারপর মেয়েটি চলে যায়। এদিকে MI7 এর হেড আবার প্রধানমন্ত্রীকে এসে জানায়, ম্যাডাম আমাদের উপর আবার সাইবার অ্যাটাক হয়েছে, এবার আমাদের ট্রাফিক সিস্টেম কেউ হ্যাক করে নষ্ট করে ফেলেছে। তখন প্রধানমন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ম্যাডাম আপনি যে প্রযুক্তি ব্যবসায়ীর সাথে মিটিং ফিক্স করতে বলেছিলেন তিনি এসেছেন। সাথে সাথে প্রধানমন্ত্রী গিয়ে সেই ব্যবসায়ীর সাথে দেখা করে। সেই ব্যবসায়ীর নাম ভোল্টা। ভোল্টা তাকে দেখেই এগিয়ে এসে বলে, শুনলাম আপনি নাকি বিশাল এক সমস্যায় পড়েছেন, আমি কিন্তু চাইলে আপনার সমস্যার সমাধান করে দিতে পারি। প্রধানমন্ত্রী কিছু বলার আগেই সে তার মোবাইলে কয়েকটা ভয়েস কমান্ড দিয়ে সাথে সাথে দেশের ট্রাফিক সাইট ঠিক করে দেয়। রাস্তার গাড়িগুলি আবার চলতে শুরু করে। এটা দেখে তো প্রধানমন্ত্রী অনেক খুশি হয়ে যায়। এদিকে গাড়িতে তেল না থাকায় জনি পুরো রাস্তা বফকে দিয়ে গাড়ি ঠেলিয়ে ঠেলিয়ে হোটেলের পর্যন্ত নিয়ে যায়। হোটেলে ঢুকে তারা মিস বুলেটোভাকে একটা টেবিলে ওয়েট করতে দেখতে পায়। বফ বলে, স্যার আপনি যান, আমি বুলেটোভার রুমটা একটু ইনভেস্টিগেশন করে আসি। জনি নিচে নেমে বুলেটোভার সাথে কথা বলতে শুরু করে। আমাদের জনি সবসময় মেয়েদের সামনে ভাব নেওয়াতে খুবই এক্সপার্ট। এইবারও সে একটু ভাব নিতে গিয়ে কয়েকটা ঝাল আইটেম খেয়ে ফেলে, তারপর হাত দিয়ে মুখটা ঢেকে
এমন করতে থাকে। কিছুক্ষণ কথা বলার পর বুলেটোভা জনির গালে একটা চুমু দিয়ে বিদায় নিয়ে চলে যায়। তখনই বফ এসে বলে, স্যার বুলেটোভাকে আপনার কেমন মনে হলো? জনি বলে, সে তো অনেক ভালো মেয়ে, একদমই ভোলা ভালা মাসুম মেয়ে। বফ বলে, কিন্তু স্যার আমি তার রুমে 3টা আলাদা আলাদা পাসপোর্ট পেয়েছি, সবগুলোতে আবার আলাদা আলাদা নাম। জনি বলে, মনে হয় সে 3টা বিয়ে করেছে। আসলে মডার্ন মেয়েরা তো এমনই হয়, তাই না বফ? আসলে কিন্তু মেয়েটা অনেক ভালো। বফ বলে, স্যার তার রুমে কিন্তু বিস্ফোরক অস্ত্রও আছে। জনি বলে, আরে একা মেয়ে মানুষ, নিজের নিরাপত্তার জন্য রেখেছে হয়তো, কেন যে সন্দেহ করছো তুমি? বফ বলে, স্যার আপনার মনে হয় না বুলেটোভা কোনো এজেন্ট হতে পারে? জনি বলে, হা হা হা, কি যে বলো বফ, এই বয়সে তুমি আমাকে এজেন্ট চেনাবে? কত বছর আমি নিজে এজেন্ট ছিলাম। এদিকে বুলেটোভা ফোনে কার সাথে যেন কথা বলতে থাকে। ফোনের সেই ব্যক্তি বলতে থাকে, আমি এই ব্যক্তিকে সকল দেশের গোয়েন্দা বিভাগে খুঁজেছি, কোথাও সে কাজ করে না। বুলেটোভা বলে, তার মানে সে খুবই চালাক। ফোনের সেই ব্যক্তি বলে, তাহলে তাকে মেরে ফেলো। বুলেটোভা বলে, আচ্ছা ঠিক আছে। সেদিন রাতের বেলা জনির কিছুতেই ঘুম আসছিল না, তাই সে MI7 থেকে পাওয়া ওষুধগুলো নিয়ে ঘুমের ওষুধ মনে করে এনার্জি বুস্টার ওষুধটা ভুল করে খেয়ে ফেলে। এদিকে বুলেটোভা বের হয়েছে জনিকে খুন করার জন্য। যখনই সে জনির রুমে ঢুকতে যাবে, জনি ধাম করে দরজা খুলে বের হয়ে পড়ে। বুলেটোভা দরজার বাড়ি খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জনির সারা শরীরে এখন অনেক কারেন্ট, সারা শরীরে শক্তিতে কিরিমিরি করছে। সে ডান্স ফ্লোরে গিয়ে উড়াধুরা নাচ শুরু করে। এদিকে অনেকক্ষণ পর বুলেটোভার জ্ঞান আসে। সে উঠে গিয়ে দেখে জনি নাচানাচি করছে। সে পর্দার পেছনে লুকিয়ে থেকে অনেকবার জনিকে গুলি করার চেষ্টা করতে থাকে, কিন্তু জনির এতই নড়াচড়া করছিল যে সে কিছুতেই জনিকে গুলি করতে পারছিল না। শেষমেশ ফেড আপকে সেও বের হয়ে জনির সাথে এসে নাচতে শুরু করে। এবার সে অন্যভাবে জনিকে মারার প্ল্যান করে, কিন্তু জনির শরীরে তো অনেক কারেন্ট, তাই যতবারই বুলেটোভা জনিকে ধরতে যায়, জনি তাকে নাচিয়ে নাকানি চুবানি খাইয়ে দেয়। এ তো প্রেসার নিতে না পেরে বুলেটোভা আবার অজ্ঞান হয়ে যায়। হোটেলের লোকেরা এসে তাকে নিয়ে যায়। এদিকে রাত শেষ হয়ে ভোর হয়ে গিয়েছে, এমনকি গান বাজানোর ডিজেও ঘুমিয়ে গিয়েছে, কিন্তু জনি একা নেচেই চলেছে। জনির আর নাচ শেষ হয় না। সকালবেলা বফ এসে মিউজিক বন্ধ করে দিয়ে জনিকে বলে, স্যার সেই জাহাজের মালিকের নাম মিস্টার ভোল্টা, এবং মিস্টার ভোল্টার সাথে আমাদের প্রধানমন্ত্রী আবার কিছু একটা ডিল করতে যাচ্ছে। জনির সাথে সাথে বফকে নিয়ে MI7 এর হেডকোয়ার্টারে ফিরে আসে। এদিকে আরেকটা সাইবার অ্যাটাকের কারণে ইংল্যান্ডের সব ট্রেন এবার আটকে আছে। জনি ঢুকেই নাচতে নাচতে MI7 এর হেড অফিসে গিয়ে বসে পড়ে। সে বসেই বলে, স্যার এইসব হ্যাকিং এর পিছনে যা আছে তার নাম বলেই সে ঘুমিয়ে পড়ে। তখন বফ বলে, স্যার জনি আসলে মিস্টার ভোল্টার কথা বলতে চেয়েছে। কিন্তু হেড বলে, কি বলছো তুমি? ভোল্টার সাথে আমাদের প্রধানমন্ত্রীর অনেক ভালো সম্পর্ক, কিছুদিনের মধ্যেই আমাদের সরকার তার সাথে একটা কন্ট্রাক্ট করতে যাচ্ছে, শক্ত কোনো প্রমাণ ছাড়া এটা বলা যাবে না। তখনই জনি জেগে ওঠে এবং আবারও অর্ধেক কথা বলেই ঘুমিয়ে যায়। তখন বফ বলে, স্যার আমাদের শক্ত প্রমাণের জন্য মিস্টার ভোল্টার ঘরটা একটু তাল্লাশি চালাতে হবে। তখন হেড তাদের ভার্চুয়ালি তালাশি নেওয়ার একটা ব্যবস্থা করে দেয়। সেই ইনস্ট্রাক্টর ছেলেটা জনিকে বলে, স্যার এই ভার্চুয়াল গ্লাসটা পরে আপনি ভার্চুয়ালি ভোল্টার ঘরে চলে যেতে পারবেন এবং প্রত্যেকটা বিষয়ের তল্লাশি নিতে পারবেন। এটা পড়লে আপনার কিন্তু একদম সবকিছু রিয়েল মনে হবে। আপনি ভার্চুয়াল দুনিয়া আর বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারবেন না। আপনি দাঁড়ান, আমি হেলথ আর সেফটির কাগজ নিয়ে আসি। তখন জনি বফকে বলে, বফ তুমি এই ছেলেটার সাথে যাও তো, ওকে তাড়াতাড়ি নিয়ে এসো, কত না কি জানি দেরি করে কে জানে। তারা চলে গেলে জনি মাতব্বরি করে একা একাই সেই ভার্চুয়াল রিয়েলিটি সেটটা পরে নেয়, কিন্তু ফ্লোর চলার সময় ফ্লোর আর আনলক করে না। ফলে সে রিয়েল লাইফেও হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে গ্লাসটা পরে রুম থেকে বের হয়ে যায়। সে দেখে এবং শুনে সে ভোল্টার ঘরের ভিতরে ঢুকে গেছে, কিন্তু বাস্তবে আসলে সে রাস্তা দিয়ে হাঁটছে। VR সেটে দেখে সে বাস্তব লাইফে এক লোকের মাথায় বাড়ি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। তার VR সেটের মধ্যে সে লুকিয়ে লুকিয়ে চলতে শুরু করে, কিন্তু বাস্তবে সে এইরকম করছিল। মানুষ তো সব অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। জনির কোনো খবর নেই, কারণ তার দুইটা চোখ আর কান দুইটাই VR সেটের মধ্যে। সে মনে করছে সে আসলে লোকের সাথে মারামারি করছে, কিন্তু বাস্তবে সে একটা বুড়ি মহিলাকে ধরে মারতে শুরু করেছে। তারপর VR সেটের মধ্যে সিঁড়ি দেখে বাস্তবে একটা বাসের সিঁড়ি বেয়ে সে বাসের ছাদে উঠে যায়। উঠে গিয়ে সেই বাসের গার্ডকে মারতে শুরু করে। এদিকে সেই বাস তখন MI7 এর হেডকোয়ার্টারের সামনে দিয়েই যাচ্ছিল। MI7 এর হেড তখন ভেতরে মিটিংয়ে অন্যদেরকে বলছিল, আমাদের এজেন্ট ইংলিশ খুবই বুদ্ধিমান, সে এখন আমাদের মিশন নিয়ে খুবই ব্যস্ত আছে, তার
কাজে বেশ প্রোগ্রেস হচ্ছে, বুঝছো তোমরা। এদিকে অন্যরা তার পেছনে তাকিয়ে দেখে জনি বাইরে বাসের মধ্যে বিয়ার লাগিয়ে বাস কন্ডাক্টরদের সাথে মারামারি করছে। এভাবে পুরো রাস্তা জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে মারতে মারতে জনি এক সময় আবার তার আগের রুমে ফিরে আসে। সে ফিরে আসার একটু পরই সেই রুমে বফ এবং ইনস্ট্রাক্টর ছেলেটা ফিরে আসে। সে বফকে দেখেই বলে, তোমরা আসতে আসতে আমি অলরেডি ভোল্টার ঘরের তল্লাশি নিয়ে ফেলেছি, চলো এখন রিয়েল লাইফ মিশনে যাব। এই বলে সে বফকে নিয়ে সত্যি সত্যি এবার ভোল্টার বাড়িতে যায়। বফ নিচেই থাকে এবং জনি লুকিয়ে লুকিয়ে ভোল্টার বাড়ির ভেতরে ঢুকে পড়ে। জনি লুকিয়ে ঠিক ভিআরে যেমনটা দেখেছিল ঠিক তেমন ভাবেই একটা লোককে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। তারপর ভোল্টার পিছু করতে করতে হঠাৎ গিয়ে দেখে মিস বুলেটোভা তার সামনে। বুলেটোভা তাকে দেখেই বলে, মিস্টার গোলাইটলি, এখন আপনি আপনার আসল নামটা কি বলবেন? তাহলে আমার কাজটা একটু সহজ হয়। জনি বলে, আমি তো আপনার পিছু করতে করতে এখানে এসেছি ম্যাডাম। বুলেটোভা বলে, আপনি যে একজন ব্রিটিশ এজেন্ট এটা আমি অলরেডি জানি। তারপর বুলেটোভা জনির মাথায় বন্দুক ধরে বলে, আমি 2 বছর ধরে এজেন্ট হয়ে কাজ করছি, আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আর তোমাকে ধরতে গিয়ে আমার 3বার জ্ঞান হারাতে হয়েছে। জনি বলে, কিছুক্ষণের জন্য আমরা একটু শত্রুতা বন্ধ করে বন্ধুর মতো কাজ করি। বুলেটোভা বলে, আচ্ছা ঠিক আছে। তারপর তারা লুকিয়ে ভোল্টার রুমের সামনে যায়। সেখানে গিয়ে এসে দেখে ভোল্টা ইংল্যান্ডে আরেকটি সাইবার অ্যাটাক করার প্রস্তুতি নিচ্ছে। তখন জনি বুলেটোভাকে বলে, এই তোমার মোবাইল ফোনটা আমাকে দাও তো। বুলেটোভা জিজ্ঞেস করে, তুমি একটা এজেন্ট আর তোমার কাছে ফোন নেই? জনি বলে, ফোন থাকলে মানুষ আমার লোকেশন টের পেয়ে যাবে। বুলেটোভা বলে, ফোন না থাকলে তুমি দরকারে কলও করতে পারবে না। এই বলে সে ফোনটা দেয়। জনি তখন বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে ভোল্টার ভিডিও করতে করতে বলে, আমি আসলে ভিডিও করে ভোল্টার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছি। কিন্তু আমাদের বুদ্ধিমান জনি ভিডিও করতে গিয়ে হঠাৎ ভুলে টাচ করে ফোনের গান বাজিয়ে দেয়। গানের সাউন্ডে ভোল্টা টের পেয়ে যায়, সে জনিকে দেখে ফেলে। তখন অবস্থা সামলানোর জন্য বুলেটোভা সাথে সাথে জনির মাথায় বন্দুক ধরে তাকে ভেতরে নিয়ে এসে বলে, এই লোকটাকে আমি উপরতলার পাকড়াও করেছি। ভোল্টা জিজ্ঞাসা করে, এই কে তুমি? জনি বলে, আমি কিছুই বলবো না। তখন ভোল্টা তার মোবাইল দিয়ে জনির চেহারা স্ক্যান করে তার সার্ভারে সার্চ করে। সার্চে বলে, জনি একটা স্কুলের টিচার। ভোল্টা বলে, টিচার হলে তো তোমার এখানে আসার কথা না। তখন বুলেটোভা বলে, সে আসলে ইংল্যান্ডের গোয়েন্দা বিভাগে কাজ করে। তখন ভোল্টা বলে, তাহলে তো আজ তোমার খেল খতম। জনি তখন মাথা 2 ইঞ্চি উঁচু করে বলে, হা হা হা, তুমি কি ভেবেছো আমি একা এসেছি? বাইরে আমার পুরো টিম ওয়েট করছে। ভোল্টা বলে, কই দেখি তো তোমার টিম। এই বলে সে সিসিটিভি ক্যামেরা অন করে। সে দেখে বাইরে বফকে একটা কুত্তা দৌড়াচ্ছে। এটা দেখে ভোল্টা বলে, হা হা হা, এই তোমার টিম। তখনই জনি বুলেটোভার হাত থেকে মোবাইলটা চুরি করে পালিয়ে যায়। ভোল্টা আর তার লোকেরা তার পিছু পিছু দৌড়াতে শুরু করে তাকে থামানোর জন্য। জনি বাইরে গিয়েই দেখে একটা গাড়ি আসছে। সে গাড়িটাকে থামিয়ে দেয়। সেই গাড়িটা ছিল এমন এক মহিলার যে নতুন নতুন গাড়ি চালানো শিখছিল। সেই মহিলা আবার চশমা ছাড়া চোখেও দেখে না। জনি গাড়িতে উঠেই গাড়িটা ছেড়ে দেয়। তখন সেই মহিলা ভয়ে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, আমি এখনো গাড়ি চালাতে পারি না। জনি তখন সেই মহিলা চশমাটা খুলে দেয়। মহিলা বলে, আমি এখন কিছুই দেখতে পাচ্ছি না। জনি বলে, আরে এটাই তো চাই, এখন আমি যেদিকে বলবো সেদিকে স্টিয়ারিং ঘোরাবি। এইভাবে সেই চশমা ছাড়া সেমি অন্ধ মহিলাটাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে জনি কোনো মতনে বোল্টার চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। গাড়ি থেকে নামার সময় তার সেই আজীবনের দোষ, সে একই ভুল করে। সে সেই মহিলাটার ফোন নিয়ে চলে যায় আর নিজের ফোনটা গাড়ির ভেতরে রেখে যায়। হেডকোয়ার্টারে গিয়েই সে হেড অফিসারকে বলে, স্যার, সকল হামলার মূলত ভোল্টা। এখন আমি প্রমাণ নিয়ে এসেছি, এটা দেখলেই প্রধানমন্ত্রী সবকিছু বিশ্বাস করবে। তখনই প্রধানমন্ত্রী সেই রুমে আসে। মন্ত্রী বলে, দেখি কি এনেছো তুমি? জনি বলে, আমি আমার জীবনের উপর ঝুঁকি নিয়ে ভোল্টার বাড়িতে গিয়ে এইসব প্রমাণ সংগ্রহ করে নিয়েছি। আমি আগেই বলে নিচ্ছি, আপনি এটা দেখে কোনো কষ্ট পাবেন না। এই বফ, ভিডিওটা ছাড়ো তো। বফ স্যার কথা মতো সেই ফোনের ভিডিও ছেড়ে দেয়। কিন্তু দেখে এটা, হ্যাঁ এটা মানে সেই গাড়ির ড্রাইভার মহিলাটা বলেছে, এলে লে 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 গুলি গুলি বাচ্চা। প্রধানমন্ত্রী এটা দেখেই জনিকে ঝাড়তে শুরু করে। সে বলে, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? তুমি কি ভেবেছো আমি কিচ্ছু জানি না? তুমি ফ্রান্সে গিয়ে আজ তো একটা রেস্টুরেন্টে আগুন লাগিয়ে দিয়েছো, রাস্তায় বাসে উঠে মারামারি করেছো, লাইব্রেরিতে গিয়ে একটা বুড়ো মহিলাকে পর্যন্ত মেরে এসেছো। তুমি এক্ষুনি চাকরি ছেড়ে চলে যাবে। তোমার চেহারা যেন আমি আর কখনো না দেখি। জনি মন খারাপ করে অফিস থেকে বের হয়ে যায়। সে একা একা হাঁটতে হাঁটতে বাড়িতে যেতে শুরু করে।
তখনই বফ পেছন থেকে এসে বলে, স্যার আমরা যদি এখন কাজ না করি তাহলে প্রধানমন্ত্রী ভোল্টার সাথে আমাদের দেশের চুক্তিটা করে ফেলবে। প্রধানমন্ত্রী না জানলেও আমরা তো জানি যে ভোল্টা আসলে কতটা খারাপ মানুষ। জনি বলে, আমি এখন চাইলেও কিছু করতে পারবো না বফ। বফ বলে, স্যার আমার মাথায় একটা আইডিয়া আছে, আমার বউ চাইলে আমাদের হেল্প করতে পারবে। বফ জনিকে তার বউয়ের সাবমেরিনে নিয়ে যায়। সেখানে বফের বউ তাদের সবাইকে নিয়ে যেখানে ভোল্টার সাথে দেশের চুক্তি হবে সেই জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে বফের বউ জনিকে বলে, স্যার দয়া করে আপনার ফোন বন্ধ রাখবেন, আমাদের সাবমেরিনের সিস্টেমটা অনেক পুরনো, আশেপাশে ফোনের সিগন্যাল থাকলে সাবমেরিনটা উল্টাপাল্টা কাজ করে। তারপর জনি এবং বফ একটা বোটে করে যে বিল্ডিংয়ে মিটিং হবে তার কাছে চলে আসে। জনি বলে, খুব সোজা একটা প্ল্যান, উপরে ভোল্টার রুম, সেই রুমে গিয়ে আমি ভোল্টাকে পাকড়াও করব। বফ বলে, কিন্তু স্যার আপনি এত উপরে যাবেন কিভাবে? তখন জনি ব্যাগ থেকে একটা কঙ্কালের মতো যন্ত্র বের করে বলে, এইটা দিয়ে যাব, এইটা পড়লে আমার শক্তি 100 গুণ বেড়ে যাবে। শোনো, রিমোটটা থাকবে তোমার কাছে, আমি যখন বলবো তার আগে তুমি অফ করবে না। বফ সেই যন্ত্রটা চালু করে এবং জনি স্পাইডারম্যানের মতো দেয়াল বেয়ে উঠতে শুরু করে। এদিকে উপরের রুমে বুলেটোভা এবং ভোল্টা ছিল। ভোল্টা বসে বসে সরকারের সাথে কন্ট্রাক্ট হবার পর কি 2 নম্বরই করবে তার প্ল্যান করতে থাকে। যেহেতু বুলেটোভা নিজেও একজন এজেন্ট ছিল, সে লুকিয়ে তার আংটি থেকে ভোল্টার গ্লাসে বিষ মিশিয়ে দেয়। তারপর ভোল্টাকে সেই গ্লাসটা দেয়। ভোল্টা সেটা খেতে খেতে বলে, তুমি যে একজন রাশিয়ান এজেন্ট সেটা আমি অনেক আগে থেকেই জানি, আর যে গ্লাসে বিষটা দিয়েছো এটা নষ্ট করার ওষুধ আমি আগেই খেয়ে নিয়েছি। বুলেটোভা বুঝতে পারে সে ধরা খেয়ে গেছে। সে সাথে সাথে তার বন্দুক বের করে। ভোল্টা বলে, বন্দুকের বুলেটও আমি আগেই সরিয়ে রেখেছি, তাই বন্দুক দেখিয়ে লাভ নেই। বুলেটোভা কিছুই করতে পারে না। ভোল্টা তার নিজের বন্দুকটা বের করে। তখনই জনি পেছন থেকে এসে ভোল্টার দিকে বন্দুক ধরে বলে, কেমন আছো ছোট ভাই, পিছে দেখো পিছে। তারপর বীর বিক্রম ডায়লগ বাজিয়ে দিতে দিতে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু যাওয়ার সময় তার রাবারের বেলটা দরজার হুকে আটকে যায়। অনেকটা এগিয়ে এসে সে ফোনে বফকে বলে, বফ আমি এখন ভোল্টাকে ধরে ফেলেছি, সে আমার সামনেই আছে, তুমি চাইলে এখন যন্ত্রটা অফ করে দিতে পারো, সবকিছু কন্ট্রোলে আছে। বফ পাওয়ার অফ করার সাথে সাথে সেই রাবারের টানে জনি উড়ে গিয়ে সাগরে পড়ে। সেই ফাঁকে বুলেটোভা ভোল্টাকে ধাক্কা মেরে তার বন্দুক নিয়ে সেই রুম থেকে পালিয়ে যায়। এদিকে সাগরের ঠান্ডা পানি থেকে জনি এইভাবে কাঁপতে কাঁপতে কোনো মতনে আবার পারে উঠে আসে। এবার তারা ঠিক করে তারা বাদ্যযন্ত্রের লোক সেজে সেই রুমের ভিতরে ঢুকবে। প্ল্যান মতো তারা তাই করে। জনি ভেতরে ঢোকার সময় সিকিউরিটির লোকেরা তাকে দেখে ফেলে, তাই তাদের থেকে লুকিয়ে থাকার জন্য জনি একটা সৈন্যদের স্টিলের খোলসের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু সেই স্টিলের খোলসটা এতই ভারী ছিল জনি ঠিক মতো সেটা পরে দাঁড়িয়েও থাকতে পারে না, সে ধপাস করে মাটিতে পড়ে যায়। বফ এসে অনেক কষ্টে তাকে টেনে তোলে। এইদিকে মিটিং রুমে দেশের সকল মন্ত্রী এবং উচ্চ স্থানের লোকেরা ছিল। তাদের মিটিং শুরু হয়ে গিয়েছিল, কিন্তু জনি তার সেই সৈন্যদের খোলস পরে ঠিকমতো চলতে পারছিল না। তাই সেই খোলসটা খোলার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু অনেক পুরনো আমলের হওয়ার কারণে সে কিছুতেই সেটা খুলতে পারছিল না। মিস বুলেটোভাও তখন আসে জনিকে হেল্প করতে। সে জনিকে এনে তেল দিয়ে বলে, তেল ঢেলে দেখো, পুরনো তো, তেল ঢাললে হয়তো খুলে যাবে। জনি এক গাদা তেল ঢেলেও কিছুতেই কিছু করতে পারে না। তাই অনেকটা জনি বাধ্য হয়ে সেটা পরেই মিটিং এর রুমে চলে যায়। মিটিং এর রুমে ভোল্টা সবার উদ্দেশ্যে বেশ মিষ্টি মিষ্টি কথা বলছিল। তখনই জনি রুমে এসে বলে, ভোল্টা তোমার খেল খতম ছোট ভাই, কারণ আমি বলতে বলতে নিজের তেলে নিজেই পিছলা খেয়ে একদম গড়িয়ে গড়িয়ে রুমের বাইরে চলে যায়। তখন ভোল্টা আবার বলতে থাকে, আপনারা এখন যে কন্ট্রাক্টে সাইন করবেন সেটা করলে আপনাদের দেশের সবার ডাটা চলে আসবে আমার কন্ট্রোলে, ইন্টারনেটের সবকিছু থাকবে আমার হাতের মুঠিতে। এদিকে বাইরে ভোল্টার লোকেরা সকল পুলিশদের বেঁধে পুরো বিল্ডিং দখল করে নিয়েছে। ভোল্টা বলতে থাকে, সাইন না করলে আপনারা কেউ বাইরে যেতে পারবেন না। সবাই ভয় পেয়ে যায়, কিন্তু সবাই রাজি হয় না। তখন ভোল্টা বলে, আমি সারা দুনিয়ার ইন্টারনেট বন্ধ করে দিলে এখনই সব ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, সকল বিমান অ্যাক্সিডেন্ট করবে, সারা দুনিয়া উলট পালট হয়ে যাবে, দাঁড়াও দেখাচ্ছি। এই বলে সে তার সাইবার অ্যাটাক শুরু করে। তার সব অ্যাটাক কন্ট্রোল হচ্ছিল তার জাহাজ .com থেকে, যেটা একদম পাশেই ছিল। জনি এদিকে গড়াতে গড়াতে একদম বিল্ডিং এর বাইরে চলে গেছে। বুলেটোভা এসে জনিকে ধরে তোলে। জনি বলে, তোমার ফোনটা দাও, আমার ব্যাকআপ ফোর্সদের কল করতে হবে। বুলেটোভা তার হাতে ফোনটা দিয়ে আবার চলে যায় ভেতরে। জনি কল করে, কিন্তু সেখানেও আমাদের দেশের কাস্টমার সার্ভিসগুলোর মতো বলতে থাকে, এটা করার জন্য 1 চাপুন, ওটার জন্য 2 চাপুন, এটার জন্য 3 চাপুন। জনি এগুলো শুনে বিরক্ত হতে হতে সেগুলি
এগুলোই করতে থাকে। এদিকে জনি যখন এসব করছিল তখন বফের বউয়ের সাবমেরিন তার পাশেই ছিল। পুরোনো দিনে সাবমেরিনগুলোতে মোবাইলের রেডিয়েশনে অনেক সমস্যা হয়। জনি সাবমেরিনের পাশে থাকার কারণে তার ফোনের কারণে সাবমেরিনের মিসাইল চালু করার অপশন অটোমেটিক চালু হয়ে যায়। তখন বফের বউ কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি MI7 এর হেডের কাছে ফোন করে, কিন্তু তার ফোন ঢোকার আগেই জনির ফোন ঢুকে যায়। এক সেক্রেটারি ফোন রিসিভ করে। জনি বলে বিশাল এক সমস্যা, তাড়াতাড়ি MI7 এর হেডের সাথে কথা বলার ব্যবস্থা করো। তখনই বফের বউয়ের ফোনও সেক্রেটারির আরেকটি ফোনের মধ্যে ঢুকে, সেটিও সেক্রেটারি রিসিভ করে। রিসিভ করা মাত্রই বফের বউ বলে আমাদের মিসাইলের কোড কিভাবে যেন লক হয়ে গেছে স্যার, আমরা কি ফায়ার করব? সেক্রেটারি কিছুই বুঝতে না পেরে সেই ফোনটাও তাড়াতাড়ি রেখে হেড অফিসারকে ডাকতে যায়। এইদিকে দুইটা ফোন পাশাপাশি হয়ে যাওয়ায় জনি বলতেই থাকে আমাদের এখনই হামলা করতে হবে স্যার। স্যার এখানে আছেন কি স্যার? হ্যালো। বফের বউ বলে স্যার আমরা আপনার ঠিক মতো কথা শুনতে পারছি না, আপনি কি হামলা করার কথা বলেছেন? জনি বলে হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি হামলা করার কথা বলেছি, হ্যালো। বফের বউ সাথে সাথে ফোনটা রেখে দিয়ে বলে স্যার হামলা করতে বলেছেন, ফায়ার করো মিসাইল। এদিকে জনি আগামাথা কিছুই বুঝতে না পারে বলতে থাকে হ্যালো 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 হামলা হ্যালো। বফের বউ সাবমেরিন থেকে মিসাইল লঞ্চ করে দেয়, কিন্তু মিসাইল তার পথ বদলে গিয়ে ভোল্টার .com জাহাজের দিকে যাওয়া শুরু করে। কারণ জনি যখন ভোল্টার জাহাজে গিয়েছিল তখন সেখানে একটি ট্র্যাকার যন্ত্র সে লাগিয়ে দিয়েছিল, মনে আছে? যেটাকে সে লোকেশন ট্র্যাকার বলেছিল, সেইটাই আসলে টার্গেট সিগন্যাল দিচ্ছিল। সাথে সাথে মিসাইল গিয়ে ভোল্টার জাহাজটা একদম ধ্বংস করে দেয়। তখনই বফ দৌড়ে আসে, সে দেখে .com জাহাজ পুরো ধ্বংস হয়ে গিয়েছে। সে জনিকে বলে স্যার এটা আপনি কিভাবে করলেন স্যার, মিশন তো সাকসেসফুল। এদিকে ভোল্টার জাহাজ ধ্বংস হয়ে যাওয়ার কারণে তার কাছে থাকা সকল ডাটা এবং সাইবার অ্যাটাক সবকিছুই নষ্ট হয়ে যায়। ভোল্টা তখন অবস্থা বুঝে সেখান থেকে পালাতে শুরু করে। উপর থেকে বুলেটোভা জনিকে বলে জনি ভোল্টা পালিয়ে যাচ্ছে, দ্রুত ধরো ওকে। জনি অনেক কষ্ট করে কুতায়ে কুতায়ে সেই ভারী খোলস পরে একটা তলোয়ার নিয়ে ভোল্টার সামনে গিয়ে দাঁড়ায়। ভোল্টা তাকে দেখে গুলি করতে থাকে, কিন্তু জনির সেই স্টিলের খোলসের কারণে সেই গুলিতে কিছুই হয় না, ভোল্টার গুলি শেষ হয়ে যায়। জনি বলে এখন কি হবে ভোল্টা? ভোল্টা বলে তুমি কি ভেবেছো এমন জাহাজের সার্ভার আমার কাছে একটা, আমার কাছে এবং আরো 10টা আছে। এই বলে সে প্লেনে উঠে যায়। তখনই বুলেটোভা একটা ট্যাব নিয়ে সেখানে আসে। সে বলে আমরা ভোল্টার প্লেনটা হ্যাক করে নিলেই সে আর উঠতে পারবে না, কিন্তু জনি তো হ্যাকিং পারে না। তখন ভোল্টা এটা দেখে হাসে আর বলে এই ছাগল করবে হ্যাকিং, হা হা হা। জনি তখন ট্যাবলেটটা ভোল্টার মাথায় ছুঁড়ে মারে। ট্যাবলেটের আঘাতে ভোল্টা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে দেশের প্রধানমন্ত্রী সকল সাংবাদিকদের বলছে আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সবার জীবন যে বাঁচিয়েছে তাকে আমি নিজে খুঁজে এনে MI7 আবার নতুন করে নিয়োগ দিয়েছিলাম, সে সত্যিকারের একজন হিরো। এসব শুনে সবাই খুব খুশি হতে থাকে। সে মনের আনন্দে এবং গর্বে নিজেকে বাহবা দেওয়ার জন্য এইভাবে নিজের বুকের উপর হাত দিয়ে বাড়ি দেয়। এতক্ষণ যে বেলটা এত তেল ঢালাঢালির কারণেও খুলছিল না, এইবার সেটা খুলে যায় এবং সাথে সাথে সবাই তার গোপন অস্ত্র দেখে ফেলে। সোজা কথায় সে ন্যাংটু হয়ে যায়। সামনের সাংবাদিকরা সমানে তার ছবি তুলতে শুরু করে। জনি তো পুরো ছাগলের মতো হা হয়ে দাঁড়িয়ে থাকে। সে কি করবে সে কিছুই বুঝে উঠতে পারে না। বুলেটোভা তাড়াতাড়ি করে হেলমেট দিয়ে জনির গোপন অস্ত্রের মান ইজ্জত রক্ষা করার একটা ব্যর্থ চেষ্টা চালায়। বুলেটোভা এবং জফ মিলে কোনো মতনে তার মান ইজ্জত ঢেকে নিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু এবং বান্ধবীদের সাথে শেয়ার করুন। আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন, গ্রুপের নাম সিনেমন। গ্রুপেই কথা হবে। টাটা।